আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার, সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টা বা যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো, ইলেকট্রনিক্সের সার্ভিসিং কাজে যারা জড়িত আছে তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ভিডিওটা হবে যারা প্রাথমিক পর্যায়ে এই ইলেকট্রনিক্স কাজগুলো করতেছেন, ইলেকট্রনিক্সের সাথে যারা সম্পৃক্ত হচ্ছেন এবং সার্ভিসিং কাজে যারা পেশা হিসেবে নিচ্ছেন, তাদের জন্য এই বিষয়টা, নতুনদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ড্রয়িং করে রেখেছি, দুইটা চিত্র অঙ্কন করে রেখেছি। তো এটা কি, এই সার্কিটটা ডায়াগ্রামগুলো আমি আপনাদের ডিটেলসে বোঝাবো। দেখুন, এটা একটা হলো পাওয়ার সাপ্লাই সার্কিট। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট বা টুলসগুলো, পার্টসগুলো এসি সাপ্লাই চলে না, এসি সাপ্লাইয়ে চলে না। যেমন এটা একটা হচ্ছে 48 ভোল্ট চার্জার সার্কিট। এই সার্কিটের এই আইসিগুলো ইলেকট্রিক্যাল সাপ্লাই খায় না। অর্থাৎ হচ্ছে আমাদের সোর্সটা হচ্ছে ইলেকট্রিক, আর এই ডিভাইসগুলো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। এই আইসিটা ইলেকট্রনিক্স যন্ত্র। এই যন্ত্রগুলো বা এই ডিভাইসগুলো ইলেকট্রনিক্সের সাপ্লাই খায়, অর্থাৎ হচ্ছে ডিসি সাপ্লাই চলে, এসি সাপ্লাই চলে না। কিন্তু আমাদের উৎস হচ্ছে ইলেকট্রিক্যাল সাপ্লাই, উৎস হচ্ছে এসিটা উৎস। আমাদের ডিসিটা আমরা এই এসির থেকে আমরা ডিসি করে নিয়ে এই সাপ্লাইয়ে আমরা এই পার্টসগুলো রান করতে পারবো। আর প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই আমরা এসি ব্যবহার করে থাকি, এসি সাপ্লাই ব্যবহার করে থাকি। এই এসি সাপ্লাই থেকে আমরা ডিসিতে কনভার্ট করে তারপরে আমরা সেই সাপ্লাই ব্যবহার করে থাকি। যেমন এটা 48 ভোল্টের চার্জার, আমরা এসি সাপ্লাই নেওয়ার পরে 48 ভোল্ট ডিসিতে কনভার্ট করার পর আমরা এই সার্কিট থেকে 48 ভোল্ট ডিসি সাপ্লাই আমরা বের করে থাকি। যার কারণে দেখুন, এই পাশটা কালো একটা দাগ দিয়ে রেখেছে কোম্পানি। এই সাইটের এটা হলো এসি সাইট, মানে এসি সাপ্লাই নিয়ে কনভার্ট করে তারপর ডিসিতে রূপান্তর করে এই পাশটায় কাজ করানো হয়েছে। এটাতেও এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে। এটা একটা 12 ভোল্টের এসএমপিএস সার্কিট, এলইডি পাওয়ার সার্কিট। দেখুন, এটাও কিন্তু এই সাইডটা পাওয়ার সাপ্লাই সার্কিট। তো এই পাশটাও কিন্তু এই সার্কিটটা আছে। অর্থাৎ হচ্ছে যারা চার্জারের কাজ করবেন তাদের জন্যও এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এলইডি নিয়ে কাজ করবেন তাদের জন্য এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ধরনের কাজ করেন, যেমন এটা হচ্ছে এসিডিসি ফ্যানের সার্কিট, পাওয়ার সাপ্লাই সার্কিট। এই সার্কিটেও ঠিক এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা আছে। এটাও একটা এসিডিসি সার্কিট। এই সার্কিটেও ঠিক এই সাপ্লাইটা প্রয়োজন আছে। দেখুন বন্ধুগণ, এটা একটা সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই সার্কিট মাদারবোর্ড। এই মাদারবোর্ডেও কিন্তু এই সার্কিটটা প্রয়োজন আছে।
অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন আমাদের এর এই পাওয়ার সাপ্লাইটা বুঝতে হবে। এই পাওয়ার সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। এই এই চারটা ডায়োড, একটা ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ফিউজ বা কয়েল, রেজিস্ট্যান্স, ফিউজ রেজিস্ট্যান্স, এই কয়েকটা পার্টস নিয়ে এই সার্কিটের এই অংশটা গঠিত। আর আমরা যারা কাজ করি, ইলেকট্রনিক্সের কাজগুলো করতে চাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যারা এখন ভালো মানের কাজ করেন তাদের তো এই সার্কিটের প্রয়োজন নাই, বা এই সার্কিটের কাজগুলো আর শেখার প্রয়োজন নাই। যারা নতুন তারা যাতে করে এই বিষয়গুলো তাদের মাথায় দ্রুত আসে, আমার এই ভিডিওটা তাদের জন্য, যারা নতুন পর্যায়ে কাজ করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, তো দেখুন আমি এখানে যে ডায়াগ্রামটা আর্ট করে রেখেছি আমি আপনাদেরকে জুম করে দেখাবো। বন্ধুগণ খেয়াল করুন, খুবই খেয়াল করুন। এই সার্কিটটা আগের যে পাওয়ার সাপ্লাই গুলা তৈরি করা হয়েছে, এই যে ডায়োড গুলো দেখুন কিরকম একটা ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড গুলো দেখুন বড় আকারের। আর এখনকার এই ডায়োড গুলো দেখুন, এটার ভিতরেও চারটে ডায়োড আছে। এটাও একটা ব্রিজ রেকটিফায়ার। দেখুন এই ব্রিজ রেকটিফায়ারটা এরকম টাইপের। তো এটা নিয়েও আমি আলোচনা করব, আর এটাও নিয়েও আমি আলোচনা করব। দুটো সার্কিটই আমি আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এটা যদি আমার 48 ভোল্টের চার্জার হয়ে থাকে, সেটাতেও আমার এই এই এতটুকু লাগবেই। এটা যদি আমার 110 ভোল্টের সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই হয়, তাহলেও আমার এই সার্কিটটার প্রয়োজন আছে, এই কয়েকটা পার্সিরই প্রয়োজন আছে। এটা যদি আমার এই যে 12 ভোল্টের যদি পাওয়ার সাপ্লাই হয়, তাহলেও আমার এতটুকুর প্রয়োজন আছে। এটা যদি আমার 24 ভোল্টের চার্জার হয় বা যে কোনো একটা সাপ্লাই হয়, আমার এতটুকু প্রয়োজন আছে। এটা এনার্জি বলের সার্কিটও যদি হয়, এতটুকু সার্কিট সেখানে আছে। এটা যদি এই যে মোবাইলের চার্জার, এই মোবাইলের চার্জার সার্কিটের ভিতরেও এই পাওয়ার সাপ্লাই এতটুকু আছে। অর্থাৎ হচ্ছে যাবতীয় কিছুর মধ্যেই, ইলেকট্রনিক্সের যাবতীয় কিছুর মধ্যে এই সাপ্লাইটুকু রয়ে গেছে। তো বন্ধুরা আমি অনেক কথা বললাম, কাজের কথায় আসি। তো দেখুন কিভাবে এই সাপ্লাইটা তৈরি করা আছে। তো প্রথমতে আমি ধরবো, দেখুন এটা আমি ধরে নিলাম এটা ফেস, এসি ফেস, এটা হলো নিউট্রাল, এনি নিউট্রাল। এসি সাপ্লাইয়ের দুইটা দুইটা কেবল থাকে, একটা এই মুহূর্তে একটা এটা ফেজ, একটা নিউট্রাল। এটা নিউট্রাল, এটা ফেজ, এরকম অল্টারনেটিং করে এসি সাপ্লাইটা, অল্টারনেটিং করে। তো আমি ফেজ দিয়ে শুরু করি, ধরলাম এই মুহূর্তে এটা ফেজ। তো এটা ফেজটা দেখুন, কিছু কিছু কোম্পানি এখানে একটা ইন্ডাক্টর ব্যবহার করে, অর্থাৎ হচ্ছে একটা কয়েল ব্যবহার করে, অথবা একটা ফিউজ ব্যবহার করে, ক্যাপাসিটর মতো একটা ফিউজ ব্যবহার করে। সেটার ভিতর দিয়ে সরাসরি এসে ডায়োডের অ্যানোডে পৌঁছে, আর একটা ডায়োডের ক্যাথোডে পৌঁছে। একসাথে একটা ডায়োডের অ্যানোডে, একটা অ্যানোডে, দেখুন এটা ডায়োডের অ্যানোড, এটা হলো ক্যাথোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড। তো দেখুন ডায়োডটা কিভাবে বসানো আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, একখান্তি করে ফেসটা এখানে দেওয়া আছে। আবার নিউট্রাল দেখুন, একটা ফিউজেবল রেজিস্ট্যান্স ব্যবহার করে, কতগুলো কোম্পানি ফিউজেবল একটা রেজিস্ট্যান্স দিছে, তারপরে একটা ইন্ডাক্টর দিছে, কেউ শুধু একটা ফিউজ দিছে, কেউ একটা রেজিস্টরের মাধ্যমে পাস করে দিছে নিউট্রালটা দিয়ে। দেখুন এখানে এসে একটা অ্যানোড একটা ক্যাথোড, অর্থাৎ নিউট্রালেও একটা অ্যানোড একটা ক্যাথোড, আর ফেসেও একটা অ্যানোড একটা ক্যাথোড। কি কারণে এটা একটা অ্যানোড দিছে বন্ধুরা খেয়াল করুন, আর একটা ক্যাথোড কি জন্য দিছে? এটা যখন ফেস হয়, বন্ধুরা খুব ভালো করে খেয়াল করুন,
এসি সাপ্লাইয়ে যখন এটা ফেজ, ওই মুহূর্তে এটা নিউট্রাল, আবার যখন এটা নিউট্রাল তখন ওই মুহূর্তে এটা ফেজ হিসেবে কাজ করে। তো আমার এই ডায়োডটা আমি যখন ধরে নিলাম এটা ফেজ আর এটা নিউট্রাল, ওই সময় দেখুন এটা পজিটিভ, এটা নেগেটিভ। যখন আমার এই পজিটিভটা কাজ করে তখন এটি পজিটিভ পাস হয়ে যায়, আর ওই মুহূর্তে এটা যখন নিউট্রাল তখন এই নিউট্রালেরটা কাজ করে, নেগেটিভে কাজ করে। নেগেটিভ এই পাশ দিয়ে পাস হয়ে এই পাশ দিয়ে পাস হয়ে নেগেটিভ এখানে পৌঁছে। আর ওই মুহূর্তে যখন এটা ফেজ থাকে তখন আমার এই পজিটিভটা এই পাশ দিয়ে পজিটিভ এখানে এসে পজিটিভ পৌঁছে। ডায়োডের দুই প্রান্ত উল্টো করা থাকে, এক প্রান্ত উল্টো এক প্রান্ত সিধা করার কারণ হচ্ছে অল্টারনেটিং যখন চেঞ্জ করে তখন এই মুহূর্তে এটা নিউট্রাল, আবার এই মুহূর্তে এটা ফেজ। যখন এটা নিউট্রাল হয়েছে তখন কিন্তু বন্ধুরা আমার এই ডায়োডটা কাজ করবে। বন্ধুরা খেয়াল করুন, আমার একটা ডায়োড অফ থাকবে, একটা ডায়োড অন হবে, একটা ডায়োড অফ থাকবে, একটা ডায়োড অন হবে। বন্ধুরা খেয়াল করুন কি কারণে, যখনই যখনই এটা নিউট্রাল হচ্ছে তখন আমার এই ডায়োডটা কাজ করছে। তখন এই ডায়োডটা কাজ করলে কি হবে, নিউট্রালটা এ পাশ দিয়ে পার হয়েছে, পার হয়ে এ পাশ দিয়ে আসে নিউট্রাল, দেখুন এখানে নিউট্রাল আসছে। ওই মুহূর্তে এই ডায়োডটা অফ, তখন এই মুহূর্তে এই ডায়োডটা কাজ করছে। এই দেখুন এটা কিন্তু ডায়োডের অ্যানোড দিয়ে পজিটিভটা এ পাশে পার হয়েছে, এ পাশ দিয়ে পার হয়ে এ পাশ দিয়ে আসে এখানে কিন্তু পজিটিভ পার হয়েছে। বন্ধুরা এই ফেজ আর নিউট্রাল এখানে যতই উল্টাপাল্টা হোক, ফেজ নিউট্রাল এরকম চেঞ্জিং করে, কিন্তু আমার এখানে যতই চেঞ্জিং করুক, আমার এটা চেঞ্জ করলে আমার এই ডাট কাজ করবে, তখন পজিটিভ আমি ঠিক এখানে পাবো। আবার যখন চেঞ্জ করছে এ পাশে পজিটিভ আসছে, পজিটিভ যখনই আসছে তখন আমার এই ডাট কাজ করছে, এই ডাটটা কাজ করে ঠিক একই জায়গাতেই কিন্তু পজিটিভটা পার করে দিচ্ছে। বন্ধুরা খেয়াল করুন এখানে চারটে ডায়োড দেওয়ার উদ্দেশ্য কি, এসি সাপ্লাই অল্টারনেটিং করে। এসি মানে তো এসি, এতে অল্টারনেটিং আর সিতে কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট মানে কি, চেঞ্জিং করে। আর চেঞ্জিং করার উদ্দেশ্যেই এখানে কিন্তু দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে, একটা সাইডে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে। যখনই এটা ফেজ হবে অর্থাৎ পজিটিভ, ধরে নিলাম আমি এটা পজিটিভ আসলে এই প্রান্তে পজিটিভ, তো এই ডায়োড দিয়ে পজিটিভ পাস হতে পারবে না। যখন এই পাশে পজিটিভ আসবে তখন কিন্তু আমার এই ডায়োডটা অফ থাকবে, তখন ওই মুহূর্তে এই ডায়োডটা কিন্তু অন হবে, কারণ কি পজিটিভটা অ্যানোডে যে ডায়োডের অ্যানোডে পজিটিভ আসবে তখন ক্যাথোড দিয়ে পজিটিভটা পাস হয়ে যাবে। ওই মুহূর্তে এই ডায়োডে পজিটিভ আসবে, তখন কি পজিটিভটা এ পাশ থেকে এ পাশে পার হতে পারবে না, তখন ওই মুহূর্তে এই ডায়োডটা অফ থাকবে। ঠিক এই সময় এই পাশে যখন নেগেটিভ হচ্ছে তখন কি আমার নেগেটিভটা এ পাশেও গেছে, নেগেটিভ কিন্তু এ পাশে আসে কিন্তু এখানে বন্ধ হয়ে আছে, এই ডায়োড দিয়ে কিন্তু এ পাশ দিয়ে নেগেটিভ পাস হতে পারবে না। এই পাশে যেহেতু ক্যাথোড সেহেতু নেগেটিভটা এ পাশ দিয়ে এ পাশে পার হয়ে গেছে, আমার পজিটিভটা তখন এই পাশ দিয়ে পার হয়েছে, নেগেটিভটা এই পাশ দিয়ে পার হয়েছে। দেখুন নেগেটিভ এসে আমার এই ক্যাপাসিটরে নেগেটিভ পাইছে, আর পজিটিভ এসে এই পাশে কিন্তু পজিটিভ পার হয়ে গেছে। আবার পরবর্তী সময়ে যখন এ পাশে নেগেটিভ হয়েছে তখন কিন্তু আমার এই ডাটটা আর কাজ করেনি। দেখুন নেগেটিভ যখন এ পাশে হয়েছে, পজিটিভ তখন এই পাশে হয়েছে, তখন কি হয়েছে, নেগেটিভ এ পাশেও গেছে, নেগেটিভ এ পাশেও গেছে, এই ডাটটা তখন বন্ধ হয়ে গেছে, এই ডাটটা বন্ধ, এই ডাটটা চালু। নেগেটিভ যেহেতু ক্যাথোডে আসছে তখন ক্যাথোড দিয়ে এ পাশে নেগেটিভ আসে কিন্তু আমার এই ক্যাপাসিটরে নেগেটিভ আসছে। আর ওই মুহূর্তে যখন এটি পজিটিভ হয়েছে তখন কিন্তু এ পাশেও পজিটিভ গেছে, এ পাশেও পজিটিভ গেছে, পজিটিভ তো এই ক্যাথোডে কাজ করবে না, বন্ধ হয়ে গেছে, কিন্তু অ্যানোডে কাজ করবে। অ্যানোড থেকে যখন পজিটিভ এ পাশ দিয়ে পার হয়েছে ওই মুহূর্তে পজিটিভ এই ডায়োড দিয়ে পার হয়ে এ পাশ দিয়ে এখানে আসছে। অর্থাৎ হচ্ছে এসি সাপ্লাই যতই অল্টারনেটিং করুক আমার এখানে দুইটা ডায়োড ব্যবহার করার কারণে
একবার এই ডায়োড অন হয়, একবার এই ডায়োড অন হয়, একবার এই ডায়োড অন হয় পজিটিভ, যখন এই ডায়োড অন হয় তখন নেগেটিভ এই ডায়োড অন হয়, নেগেটিভের এই ডায়োড অন হয়। আবার যখন নেগেটিভের এই ডায়োড অন হয় তখন পজিটিভের এই পাশের ডায়োড অন হয়। এভাবে অল্টারনেটিং যতই করুক আমি সব সময় এই জায়গায় পজিটিভ সাপ্লাই পাবো, এই জায়গায় সব সময় আমি নেগেটিভ সাপ্লাই পাবো। আর ক্যাপাসিটরে আমি এটা যদি 48 ভোল্টের হয়ে থাকে তাহলে আমার এখানে ক্যাপাসিটরে আমি 48 ভোল্ট বা 50 ভোল্ট পাবো। আর যদি এটা 110-এর হয় তাহলে আমি 110 ভোল্ট ক্যাপাসিটরে পাবো। এটা যদি 12 ভোল্টের হয় তাহলে আমি 12 ভোল্ট এখানে ক্যাপাসিটরে পাবো। আমার যদি এটা 6 ভোল্টের হয় তাহলে আমি এখানে 6 ভোল্ট পাবো। এখন বন্ধুগণ, কোম্পানি এভাবেই সিস্টেম করে, সরি বন্ধুরা আমি একটু ভুল করছি, এখানে সব সময় যেহেতু আমাদের এসি সাপ্লাই 220 ভোল্ট, সেহেতু এই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে হলো 400 ভোল্ট, 400 ভোল্ট, 150 ইউএফ অথবা 100 ইউএফ অথবা 150 ইউএফ, ইউএফতে মাইক্রোফ্যারাড, অথবা 200 ইউএফ, কিন্তু 400 ভোল্ট ইউজ করতে হবে। 400 ভোল্ট ক্যাপাসিটর ইউজ করার একটা নিয়ম হচ্ছে যতটুকু ভোল্টেজ আসবে তার থেকে দ্বিগুণ মানের ক্যাপাসিটর সেখানে ব্যবহার করতে হবে, না হলে সেই ক্যাপাসিটরটা ফেটে যাবে। যেহেতু আমার এখানে 220 ভোল্ট এসি, আমি ডায়োড দিয়ে 220 ভোল্ট ডিসি করছি, সেখানে আমি 200 দোকানে 400, মিনিমাম 400 ভোল্টের ক্যাপাসিটর এখানে ব্যবহার হবে। আর এখানে যখন আমি ক্যাপাসিটর হাই ভোল্টেজের ক্যাপাসিটর ব্যবহার করতেছি তখন 220 ভোল্ট তখন থাকবে না, ক্যাপাসিটর কারণে টোরেজ হওয়ার কারণে একটু ভোল্টেজ বেড়ে যাবে, সেখানে কি হবে 250 বা 300 এরকম একটা ভোল্টেজ এখানে পাওয়া যাবে। 300 ভোল্ট অথবা 250 ভোল্ট এরকম একটা ভোল্টেজ এখানে পাওয়া যাবে। সেটা এই সেটা এই এলইডি টিভির সার্কিটে হোক, আর 12 ভোল্টের চার্জার সার্কিটে হোক, অথবা 6 ভোল্টের চার্জার সার্কিট হোক, অথবা 48 ভোল্টের অটো গাড়ি চার্জার সার্কিট হোক, সব জায়গাতেই এরকম এখানে ভোল্টেজ আনতে হবে 220 ভোল্ট অথবা 250 ভোল্ট অথবা 300 ভোল্ট এরকম একটা মাপের ভোল্টেজ এখানে আনতে হবে। এখন কোনো সাপ্লাইয়ে যদি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে যে আমার আউটপুটে কোনো এলইডি গ্লোয়িং করছে না, বা আউটপুটে কোনো আমি 12 ভোল্ট 48 ভোল্ট 6 ভোল্ট পাচ্ছি না, তাহলে আমার সর্বপ্রথম এই জায়গা পর্যন্ত আগে আমার 300 ভোল্ট আনতে হবে, বা 250 ভোল্ট আছে কিনা এই ক্যাপাসিটর পর্যন্ত, এই ডায়োড হয়ে এই এসি সার্কিট হয়ে এই ব্রিজ রেকটিফায়ার, এই 4টে ডায়োড যখন একান্তি করা হয় তখন এটা ব্রিজ রেকটিফায়ার বলে। ব্রিজ মানে কি পারাপার হওয়ার একটা রাস্তা, তেমনি এই 4টে ডায়োড দিয়ে রাস্তা করা হয়েছে, এই জন্য এর নাম হয়েছে ব্রিজ রেকটিফায়ার। যাই হোক, এই ব্রিজ থেকে পার হওয়ার পরে এখানে ভোল্টেজ আমরা পাবো 250-এর উপরে ভোল্টেজ পাবো। তো দেখুন বন্ধুরা, এটা সেম সার্কিট, কিন্তু এটা এই ডিজাইনের হওয়ার কারণে আমরা এটা বুঝতে পারি না আসলে এটা একটা ব্রিজ রেকটিফায়ার। এর দেখুন 4টে লেগ, এর দেখুন 4টে লেগ, ঠিক এটারও 4টে লেগ, দেখুন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টে লেগ এটারও আছে। কিন্তু এই ডায়োডগুলো 4টে ডায়োড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটার ভিতরে 4টে ডায়োড আমরা দেখতে পাচ্ছি না। এটার ভিতরেও 4টে ডায়োড আছে, কিন্তু এটা একবারে আইসি সিস্টেমের একবারে পেস্ট করে এর ভিতরে ডায়োডটা রাখা আছে। যাই হোক, এখানে সংকেত দেওয়া আছে প্লাস, এই যে এই জায়গার সংকেত দেওয়া থাকে প্লাস মাইনাস, আর এখানে একটা এসির সিগন্যাল দেওয়া থাকে, এখানে একটা এসি সিগন্যাল দেওয়া থাকে, অর্থাৎ হচ্ছে এই পাশে এসি দিতে হবে আর এই পাশে আমি ডিসি পাবো। যেহেতু আমরা এটি 220 ভোল্ট দিছি এসি সাপ্লাই, তাহলে ডায়োডের মাধ্যমে এখানে 220 ভোল্টই বাড়াবে ডিসি, 220 ভোল্ট এখানে ডিসি বাড়াবে। আর এটা কন্ডেন্সার, অর্থাৎ হচ্ছে এই ক্যাপাসিটরটা ফুল ডিসিতে রূপান্তর করবে। তাহলে আমি এখানে 250 ভোল্ট ডিসি পাবো অথবা 300 ভোল্ট ডিসি পাবো। যে কোনো সার্কিটের পাওয়ার সাপ্লাই যদি আমরা ঠিক করতে যাই বা সার্ভিস করতে যাই,
সেখানে এই ক্যাপাসিটর পর্যন্ত আমার 250 ভোল্ট আছে কিনা, তাহলে এ পর্যন্ত দেখে নিতে হবে। কোনো পাওয়ার সাপ্লাই রান করার আগে বা পাওয়ার সাপ্লাই ঠিক করার আগে 250 ভোল্ট এখানে আছে কিনা, যখন না থাকবে তখন আমরা এই সাইডগুলো দেখব, এই ফিউজ দেখব। বেশিরভাগ আমার এই ফিউজেবল রেজিস্ট্যান্স এটা নষ্ট হয়ে যায়। সার্কিটে কোনো ডায়োড যদি শর্ট হয়ে যায় তখন ওই মুহূর্তে এই ফিউজটা কেটে যায়। সার্কিটে কোনো ক্যাপাসিটর যদি ফুলে ওঠে, বাস্ট হয়, সেক্ষেত্রে এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায়। অথবা এখানে রেজিস্ট্যান্স দেওয়া থাকে 2.2, 1.5, 2.5 এরকম মানের একটা রেজিস্ট্যান্স এখানে কোম্পানি ইউজ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আমি ধারাবাহিকভাবে পাওয়ার সাপ্লাইয়ের এই ভিডিওগুলো পোস্ট করব, যাতে যাতে নতুন টেকনিশিয়ান যারা এই কাজগুলো করতেছে তাদের কাজের জন্য সুবিধা হয়। দেখুন, আমি এই পাওয়ার সাপ্লাইগুলো টিভির পাওয়ার সাপ্লাইগুলো, আমি টিভির কাজগুলো ধারাবাহিকভাবে আমি পোস্ট করব ইনশাল্লাহ। তো দেখুন, এই যে এটা একটা সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই। দেখুন, এটা কিন্তু বড় মাপের একটা কাজ, কিন্তু বুঝলে এই জায়গাতেও কিন্তু এই যে দেখুন, এই ক্যাপাসিটর পর্যন্ত 250-300 ভোল্ট এ পর্যন্ত আনতে হবে। যখন আমরা এখানে 110 ভোল্ট পাই না, এখানে 110 ভোল্ট পাই না, আমরা সর্বপ্রথম কি দেখে নেই যে এই পর্যন্ত আমার ভোল্টেজ আছে কিনা বা ক্যাপাসিটর চার্জ হচ্ছে কিনা। আমি এখানে দেখুন ভালোভাবে একটু বুঝাই দেব। দেখুন, আমার এটা হলো এসির ফেজ, এটা নিউট্রাল। এই দুই জায়গায় আমার এসি কর্ডটা লাগবে। আর দেখুন এখান থেকে কি করছে, এখান থেকে ধরলাম এটা ফেজটা এ পাশ দিয়ে এখানে আসছে, এখান থেকে একটা কয়েল হয়ে এ পাশে পার হয়েছে, এখান থেকে আসে এই যে দেখুন একটা ডায়োডের অ্যানোড, একটা ডায়োডের ক্যাথোড। অ্যানোড ক্যাথোড এই যে দুইটা ডায়োডে এসে পৌঁছিল, ব্রিজ রেক্টিফায়ার দুইটা ডায়োডে এসে পৌঁছিল। আবার নিউট্রালটা দেখুন এখান থেকে এখানে আসছে, এখান থেকে একটা ফিউজের মাধ্যমে পার হয়েছে, ফিউজের মাধ্যমে পার হওয়ার পরে আবার একটা ইন্ডাক্টর কয়েল দিয়ে এ পাশে পার হয়েছে, এখান দিয়ে আবার এই পাশে এসে দেখুন একটা অ্যানোড একটা ক্যাথোড, এই দুটাতে ঢুকছে। ঢোকার পরে দেখুন ক্যাথোড দিয়ে পজিটিভ বের হয়েছে, এই যে ক্যাপাসিটরের পজিটিভ, এই যে অ্যানোড আর অ্যানোড, দুইটা অ্যানোড একখান্তি হয়ে এই যে নেগেটিভ বের হয়েছে। তো এই পর্যন্ত আমরা 250 ভোল্ট, 300 ভোল্ট, আর এই ক্যাপাসিটরটা খুলে দিলে আমরা এখানে পাবো হলো 220 ভোল্ট। আর যেহেতু এটা একটা ক্যাপাসিটর মানে হলো ধারক, এ চার্জ ধারণ করে, একটু টোরেজ করে, যেহেতু 220 ভোল্ট আসে, নিজে একটু টোরেজ করে, যার কারণে চার্জটা বৃদ্ধি হবে, 250 ভোল্ট, 300 ভোল্ট এরকম একটা ভোল্টেজ হবে। তো আমি প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করব কাজগুলো, যাতে নিউ টেকনিশিয়ানরা উপকৃত হয়। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, নতুন টেকনিশিয়ানদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি, যাতে তারা উপকৃত হয়, কাজগুলো করতে পারে। তো অনেক সময় হয়ে গেল বন্ধুরা, পরিশেষে যারা আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আগে থেকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।